আসসালামু আলাইকুম। আমি কামরুন নাহার ম্যাডাম বলছি, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সঠিক নিয়মে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আজকে তোমাদের আমি পড়াবো অধ্যায় 14 জীব প্রযুক্তির দ্বিতীয় লেকচার। ঠিক আছে, গতদিন একটা ক্রিয়েটিভ কোশ্চেন দিয়েছিলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের উপর। আজকে আমরা আরেকটি ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তোমরা দেখো, প্রথমে এখানে লিখেছি এতে টিস্যু কালচার, বিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, টিস্যু কালচার দেওয়া আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেওয়া আছে। হয়তো তোমাকে চিত্র না দিয়ে নাম দিয়েও দিতে পারে। হ্যাঁ, আর চিত্র দিলে আশা করি চিনবে, কোনো অসুবিধা হবে না, তোমরা এটা বুঝতে পারবে। চিত্র দিলে হয়তো টিস্যু কালচারের চিত্রটা থাকবে। ঠিক আছে, আর হচ্ছে তোমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং চিত্র তো বুঝতেই পারছো, গতদিন আমি দেখিয়েছিলাম, সেরকম একটা চিত্র থাকবে। হ্যাঁ, তাহলে এতে টিস্যু কালচার, বিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দেখো কয়ের প্রশ্ন, দেখো কয়ের প্রশ্নে আমি লিখেছি জিএমও অবলিক জিএমও এসটা একটু নিচে দিয়েছি, খেয়াল করো, এর পূর্ণরূপ লিখো। ঠিক আছে, জিএমও কি? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ক্লিয়ার? আর জিএমওএস হলে তখন একটা প্লুরাল হয়ে যাবে। হ্যাঁ, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস। ঠিক আছে, তখন হবে অর্গানিজমস। আর জিএমও কি, যদি কি বলে তখন কি লিখবে? যদি কি বলে, দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমে ডিএনএর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণীতে, প্রাণী থেকে উদ্ভিদে স্থানান্তরের মাধ্যমে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন যে জীব সৃষ্টি হয় তাকেই বলা হয় জিএমও। ক্লিয়ার? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস। এটা হচ্ছে জিএমও। এরপরে দেখো ক্ষয়ের প্রশ্নে আমি রেখেছি ঢাকা শহরের পরিবেশ দূষণ প্রতিরোধে জীব প্রযুক্তির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। কোন শহর? ঢাকা শহর। পরিবেশ দূষণ মনে আছে, আমরা পড়েছিলাম পরিবেশ দূষণ রোধে। ঠিক আছে, জীব প্রযুক্তি ব্যবহার করে পেট্রোলিয়াম ও কয়লা খনি এলাকা দূষণমুক্তকরণ, শিল্পক্ষেত্রে বর্জ্য শোধন, পয় নিষ্কাশন ইত্যাদি পরিবেশ ব্যবস্থাপনা সহজে ও দ্রুত করা যায়। ঠিক আছে, আমরা কি প্রযুক্তি ব্যবহার করব? জীব প্রযুক্তি ব্যবহার করব। কোথায়? পেট্রোলিয়াম বা কয়লা খনি এলাকায়। হ্যাঁ, দূষণমুক্তকরণ, তারপরে শিল্পক্ষেত্রে বর্জ্যের পরিশোধন, বর্জ্য শোধন, পয় নিষ্কাশন ইত্যাদি পরিবেশ ব্যবস্থাপনা সহজে ও দ্রুত করা যায়। জিন প্রকৌশলের ওপর গবেষণা করে নতুন এক জাতের সিউডোমোনাস ব্যাকটেরিয়া আবিষ্কার করা সম্ভব হয়েছে, যা পরিবেশের তেল ও হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করে পরিবেশকে দূষণমুক্ত করতে সক্ষম। এটার নাম কি? ব্যাকটেরিয়ার নাম কি? সিউডোমোনাস, PSEUDOMONAS। দিস ইজ এ সায়েন্টিফিক নেম, সুতরাং নিচে আন্ডারলাইন করবে। ঠিক আছে, তাহলে জিন প্রকৌশলের ওপর গবেষণা করে নতুন এক জাতের সিউডোমোনাস ব্যাকটেরিয়া আবিষ্কার করা সম্ভব হয়েছে। সিউডোমোনাস বানানটা আমি লিখে দিই, সিউডোমোনাস। হ্যাঁ, এই ব্যাকটেরিয়াটা আবিষ্কার করা সম্ভব হয়েছে, যা পরিবেশের কি করে? তেল ও হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করে পরিবেশকে দূষণমুক্ত করতে সক্ষম। তাই ঢাকা শহরের পরিবেশ দূষণ প্রতিরোধ করতে জীব প্রযুক্তির প্রয়োজনীয়তা অনেক। ঠিক আছে, এরপরে দেখো গয়ের প্রশ্নে আমি লিখেছি উদ্দীপকের এ প্রযুক্তির পদ্ধতি বর্ণনা করো। দেখো এতে তোমার দেয়া আছে উদ্দীপকের এ প্রযুক্তিটা কি? উদ্দীপকে উল্লেখিত এ প্রযুক্তিটি হলো টিস্যু কালচার। নিচে প্রযুক্তিটির পদ্ধতি ব্যাখ্যা করা হলো। ঠিক আছে, প্রথমে আমি যাই, চিত্রটা আগে এঁকে নিই। ঠিক আছে, প্রথমে আমরা কি করব? একটা মাতৃ উদ্ভিদ থেকে আমরা এক্সপ্ল্যান্ট বা নমুনা টিস্যু সংগ্রহ করব। হ্যাঁ, এক্সপ্ল্যান্ট কি তোমাদের মনে আছে? এক্সপ্ল্যান্ট হচ্ছে টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ কেটে নেওয়া হয় তাকে বলা হয় এক্সপ্ল্যান্ট। হ্যাঁ, এখান থেকে ধরো এটা একটা উদ্ভিদ, এখানে পাতা ছিল, এখানে পাতা ছিল, আমি পাতা থেকে একটা অংশ কেটে নেব। ঠিক আছে, এই যে এটারই নাম কি? এক্সপ্ল্যান্ট। এটা হচ্ছে এক্সপ্ল্যান্ট। এরপরে আমি এক্সপ্ল্যান্টটাকে দিয়ে দিব একটা আবাদ মাধ্যম। ঠিক আছে, এরকম করে তুমি আঁকবে, এটা হচ্ছে পেট্রি ডিশ। এই যে আবাদ মাধ্যম, এই আবাদ মাধ্যম তৈরি করে আবাদ মাধ্যমের মধ্যে আমি এক্সপ্ল্যান্টটাকে দিয়ে দিব। ঠিক আছে, আগে আমি চিত্রটা এঁকে নিই, তারপর আমি ডিটেলস বলবো।
এই আবাদ মাধ্যমে দেওয়ার পর, ঠিক আছে, আবাদ মাধ্যমে দিয়ে দিলাম। আবাদ মাধ্যমে দেওয়ার পর কিছুদিন পরে তুমি দেখবে যে এটা থেকে অনেকগুলো অবয়বহীন টিস্যুমণ্ড তৈরি হবে, ঠিক আছে, যাকে আমরা বলছি ক্যালাস। ক্যালাস তৈরি হবে, ঠিক আছে। এরপরে ক্যালাস থেকে আমরা কোষ আলাদা করে দেব। আলাদা করে দেব কোথায়? কনিক্যাল ফ্লাক্সের ভেতরে, ঠিক আছে। কনিক্যাল ফ্লাক্সের মুখ তুলা দিয়ে বন্ধ থাকবে, এখানে পুষ্টি মাধ্যম থাকবে, এখানে আমরা কিছু কোষ আলাদা করে দেব। কিছু কোষ আলাদা করে দেওয়ার পর কিছুদিন পরে তুমি দেখবে এই কনিক্যাল ফ্লাক্সের ভেতরে সেখান থেকে কি বের হবে? অণুচারা বের হবে। এরকম একটা চারা তৈরি হবে, ঠিক আছে। কিন্তু সেই অণুচারায় কি থাকবে না? কোনো শিকড় থাকবে না। এরপরে আমি সেটাকে টেস্ট টিউবের মধ্যে রাখব, ঠিক আছে। টেস্ট টিউবের মধ্যে এক একটা চারাকে রাখলে তুমি দেখতে পারবে যে এটার থেকে কি গজিয়েছে? শিকড় গজিয়েছে, ঠিক আছে। অণুচারা থেকে কি হবে? মূল গজিয়েছে, মূল বা শিকড় গজিয়েছে। এরপরে আরও যদি কিছুদিন রাখো, দেখবে তোমার অণুচারাটা আরও বড় হয়েছে, ঠিক আছে। এইখান থেকে তোমার অণুচারাটা আরও বড় হয়েছে, হ্যাঁ, এখানে চলে আসছে। অণুচারাটা আরও বড় হয়েছে, নিচে শিকড়টাও বেড়েছে। আচ্ছা, এরপরে তুমি এটাকে কি করবে? ছোট ছোট টবে বা ল্যাবের ছোট ছোট টবে আমরা লাগাবো। লাগিয়ে যদি আমার এই গাছটা বাঁচে, তারপরে আমি সেটাকে কি করব? মাঠ পর্যায়ে হস্তান্তর করব, হ্যাঁ, ছোট টবে স্থানান্তর। এটা হলো আমার চিত্র। দেখো এখানে আমার ক্যালাস তৈরি হয়েছে, আবাদ মাধ্যম তৈরি হয়েছে, সবই তৈরি হয়েছে, হ্যাঁ। এবার আমি ধাপগুলো বর্ণনা বলছি। প্রথমে দেখো মাতৃ উদ্ভিদ নির্বাচন, এটা হচ্ছে আমার 1 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আমার মাতৃ উদ্ভিদ, এটা হচ্ছে আমার মাতৃ উদ্ভিদ, ঠিক আছে। এটা হচ্ছে আমার মাতৃ উদ্ভিদ। তাহলে আমি কি করব? দেখো এই যে মাতৃ উদ্ভিদ থেকে উন্নত গুণসম্পন্ন স্বাস্থ্যবান এবং রোগমুক্ত উদ্ভিদকে এক্সপ্ল্যান্টের জন্য নির্বাচন করা হয়, এক্সপ্ল্যান্টের জন্য আলাদা করব, হ্যাঁ। এরপরে আবাদ মাধ্যম তৈরি, এই যেখানে আমি আবাদ মাধ্যম রেখেছি। আবাদ মাধ্যম উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি, ভিটামিন, তারপরে তোমার হচ্ছে ফাইটোহরমোন, সুক্রোজ এবং অ্যাগার প্রভৃতি সঠিক মাত্রায় মিশিয়ে আবাদ মাধ্যম তৈরি করা হয়। করলাম আবাদ মাধ্যম তৈরি। এবার আমাকে এই আবাদ মাধ্যমটাকে জীবাণুমুক্ত করতে হবে, ঠিক আছে। জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা। দেখো আবাদ মাধ্যমকে আমরা কিসে রাখবো? অটোক্লেভ যন্ত্রে। অটোক্লেভ হচ্ছে লাইক ওভেন, ক্লিয়ার। আবাদ মাধ্যমকে অটোক্লেভ যন্ত্রে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 কিউবিক চাপে 20 মিনিট রাখবো। কয় মিনিট? 20 মিনিট রেখে জীবাণুমুক্ত করা হয়। জীবাণুমুক্ত তরল আবাদকে আমরা এরপরে ঠান্ডা ও জমাট বাঁধার পর এক্সপ্ল্যান্টগুলোকে নির্দিষ্ট আলো ও তাপমাত্রায় এখানে এই যে এক্সপ্ল্যান্ট স্থাপন করলাম, হ্যাঁ। এ পর্যায়ে আবাদে স্থাপিত টিস্যু বারবার বিভাজনের মাধ্যমে সরাসরি অণুচারা তৈরি হয় বা অবয়বহীন টিস্যুমণ্ড, এই যে ক্যালাস, হ্যাঁ। এই টিস্যুমণ্ড হতে পরবর্তীতে পর্যায়ক্রমে একাধিক অণুচারা উৎপন্ন হয়। এরপরে দেখো এই ক্যালাস থেকে আমি কোষগুলোকে আবার একটু পৃথক করে দিলাম। পৃথক করে দিলে এর মধ্যে তুমি কি দেখতে পাবা? অণুচারা সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে কি? অণুচারা, ঠিক আছে। এখানে এসে তোমার অণুচারা তৈরি হলো, ঠিক আছে। এরপরে দেখো মূল উৎপাদক, আমরা মূল উৎপাদনের জন্য এটাকে আবার মাধ্যমে রাখবো, ঠিক আছে। তাহলে কি হবে? এ সমস্ত উৎপাদিত চারাগাছে যদি মূল উৎপন্ন হয়, তবে একটি নির্দিষ্ট উচ্চতা লাভের পর বিটকগুলোকে বিচ্ছিন্ন করে নেওয়া হয় এবং তাদেরকে পুনরায় মূল উৎপাদনকারী আবাদ মাধ্যমে স্থাপন করা হয়, ঠিক আছে। এই যে আবার দিলাম। এরপরে লাস্ট পয়েন্টে কি লিখবে? প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে স্থানান্তর। মূলযুক্ত চারাগুলোকে পানিতে ধুয়ে এগার মুক্ত অবস্থায়, হ্যাঁ, ল্যাবরেটরিতে মাটি ভরা ছোট ছোট পাত্রে স্থানান্তর করা হয়। যে আমি ছোট ছোট টবে লাগিয়েছি। পূর্ণাঙ্গ চারাগুলো সজীব ও সবল হয়ে উঠলে সেগুলোকে এক পর্যায়ে প্রাকৃতিক পরিবেশে মাটিতে লাগানো হয়। তুমি যখন এই গাছটাকে মাঠ পর্যায়ে স্থানান্তর করবে এবং মাঠ পর্যায়ে যদি এই গাছটা তোমার টিকে থাকে, তাহলেই তুমি টিস্যু কালচারে সফল, হ্যাঁ। চিত্র আমি কিসের চিত্র আঁকলাম? টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ,
ঠিক আছে, টিস্যু কালচার প্রযুক্তির ধাপ সমূহ। চিত্রে যেন সিরিয়াল থাকে একটু দেখো, এবং এখানে চিত্র অবশ্যই আঁকতে হবে। তুমি যদি ধরো টিস্যু কালচারের এই 3-এর প্রশ্নে চিত্রটা দিলে না, তোমার 3-এর মধ্যে আমি তোমাকে মূল্যায়ন করব 2-2-এ, কিন্তু তুমি 1.5-এর বেশি পাবে না। অতএব তোমাকে এখানে চিত্রটা আঁকতেই হবে। বি কেয়ারফুল, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো ঘয়ের প্রশ্নে আমি কি বলেছি। ঘয়ে তোমাকে আমি দিয়েছি চিকিৎসা ক্ষেত্রে ও পরিবেশ রক্ষায় বি প্রযুক্তিটি আশীর্বাদ স্বরূপ মূল্যায়ন করো। চিকিৎসা ক্ষেত্র আর পরিবেশ রক্ষায় তোমার প্রশ্নের এই ঘ নং কোশ্চেনের ভাষা চেঞ্জ হতে পারে। এখানে তুমি পড়েছিলে কৃষিক্ষেত্রে, হ্যাঁ, কৃষিক্ষেত্রে আসতে পারে, পরিবেশ সুরক্ষায় আসতে পারে, এবং প্রাণীতেও আসতে পারে। ঠিক আছে, এখানে কিন্তু চেঞ্জ হতে পারে, খেয়াল করো। এখন দেখো এখানে তোমাকে আমি দিয়েছি চিকিৎসা ক্ষেত্রে ও পরিবেশ রক্ষায়, তাহলে এই দুইটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। উদ্দীপকে উল্লেখিত বি প্রযুক্তিটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, চিকিৎসা ক্ষেত্রে ও পরিবেশ রক্ষায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিটি আশীর্বাদ স্বরূপ নিচে মূল্যায়ন করা হলো। কারণ তোমাকে আমি কথাটা বলেই দিয়েছি। চিকিৎসা ক্ষেত্রে কি হয়, জেনেটিক পরিবর্তনের মাধ্যমে ইস্ট নামক ছত্রাক থেকে হেপাটাইটিস বি, তাই না, হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধ, এটা হচ্ছে এক প্রকার ইন্টারফেরন, হ্যাঁ, তৈরি হচ্ছে। মানবদেহের ইনসুলিন তৈরির জিন ব্যবহার করে জেনেটিকভাবে পরিবর্তিত ইকলাই ব্যাকটেরিয়া এবং ইস্ট থেকে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি হচ্ছে, যা মানুষের কি বহুমূত্র বা ডায়াবেটিস রোগের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। জেনেটিকভাবে পরিবর্তিত ইকলাই ব্যাকটেরিয়া এবং ইস্ট থেকে মানব বৃদ্ধির হরমোন, তোমরা জানো, ঠিক আছে, মানব বৃদ্ধির হরমোন এবং গ্রানুলোসাইট ম্যাক্রোফেজ স্টিমুলেটিং ফ্যাক্টর কলোনি উদ্দীপক উপাদান ইত্যাদি তৈরি করা হচ্ছে। এগুলো যথাক্রমে অস্বাভাবিক খাটো হওয়া রোগ, তারপরে ভাইরাসজনিত রোগ, ক্যান্সার, এইডস ইত্যাদির চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, এরপরে আমি আরেকটা পয়েন্ট বলেছি পরিবেশ রক্ষা। একটু আগে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। দেখো, পেট্রোলিয়াম ও কয়লা খনি এলাকা, দূষণমুক্ত শিল্পক্ষেত্র, বর্জ্যশোধন, পয় নিষ্কাশন ইত্যাদি পরিবেশ ব্যবস্থাপনা সহজ ও দ্রুত করার উদ্দেশ্যে এই প্রযুক্তির ব্যবহার করা হয়। ঠিক আছে, জিন প্রকৌশলের ওপর গবেষণা করে নতুন এক জাতের সিউডোমোনাস ব্যাকটেরিয়া আবিষ্কার করা সম্ভব হয়েছে, যা পরিবেশের তেল ও হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করে পরিবেশকে কি করে দেয়, দূষণমুক্ত করতে সক্ষম। উপযুক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি চিকিৎসা ক্ষেত্রে ও পরিবেশ রক্ষায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিটি আশীর্বাদ স্বরূপ। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা এসেছিল বরিশাল বোর্ড 19। তোমরা এটা ভালো করে পড়বে, এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে দেখো এখানে আর কিছু প্রশ্ন আছে ছোট ছোট, যেগুলো আমরা এখন আলোচনা করব। যেমন এক্সপ্লেন কি, তোমাদের আমি একটু আগে বলেছি, টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় তাকে বলা হয় এক্সপ্লেন। এরপরে যদি আসে জীব প্রযুক্তি বলতে কি বোঝায়, কি বোঝায় বললে আরেকটু বেশি লিখবে, আর কি বুঝো আমরা গতদিন পড়েছিলাম, ঠিক আছে, ওইটা থাকবে। জীব প্রযুক্তি বলতে কি বোঝায়, এটা আগেরটাই থাকবে। এরপরে দেখো একটা প্রশ্ন আছে ভিন্নবাসী উদ্ভিদ কি। ঠিক আছে, 1 নাম্বার দিয়ে আমি লিখি, কারণ এটা আমরা পড়িনি। ভিন্নবাসী উদ্ভিদ কি, ঠিক আছে, এটা পড়বে 1-এর জন্য। ঠিক আছে, ভিন্নবাসী উদ্ভিদ কি, এটা হলো যখন 2 ধরনের জনন কোষ আলাদা দেহে সৃষ্টি হয়। ঠিক আছে, মানে পুরুষ উদ্ভিদ ও স্ত্রী উদ্ভিদ আলাদা, যখন 2 ধরনের জনন কোষ আলাদা দেহে সৃষ্টি হয় সেই উদ্ভিদকে আমরা বলছি ভিন্নবাসী উদ্ভিদ। ঠিক আছে, তারপরে হচ্ছে ডিএনএ ও আরএনএর পূর্ণরূপ, ডিএনএ ও আরএন এর পূর্ণরূপ, এটাও 1-এর জন্য পড়বে। ঠিক আছে, ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ হচ্ছে শুধু রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এটাও 1 নাম্বারের জন্য আসে। আর এরপরে দেখো আবাদ মাধ্যম বলতে কি বুঝো, এটা মনে হয় গতদিন আমি পড়িয়েছিলাম। এরপরে যাও সিস ই ও সিস এম ভেড়ার জিনোমে স্থানান্তর করা হয় কেন, 3 নাম্বার প্রশ্নে এটা দাও। সিস ই ও সিস এম ভেড়ার জিনোমে, কোথায় দিয়েছে এটা, ভেড়ার জিনোমে
স্থানান্তর করা হয় কেন? ভেড়ার জিনোমে স্থানান্তর করা হয় কেন? দেখো, সিস ই আর সিস এম তোমরা পড়েছিলে, একটু মনে করো। এটা হচ্ছে ভেড়ার জিনোমে স্থানান্তর করা হয়েছে জীব প্রযুক্তির মাধ্যমে। হ্যাঁ, জীব প্রযুক্তির মাধ্যমে এটাকে ভেড়ার ইয়েতে স্থানান্তর করা হয়েছে, এবং এখানে হচ্ছে ভেড়ার জিনোমে এটা স্থানান্তর করার ফলে ভেড়ার পশমের পরিমাণ, ঠিক আছে, এবং মাংসের গুণগত মানের বৃদ্ধি ঘটাবে, মাংসের পরিমাণও বৃদ্ধি ঘটাবে এবং পশমের পরিমাণ ও গুণগত মান বাড়বে। তোমরা জানো ভেড়ার পশম যদি বড় হয় এবং সেখান থেকে যদি বেশি করে কেটে নেওয়া যায়, সেটা দিয়ে কম্বল, জ্যাকেট ইত্যাদি মূল্যবান জিনিস তৈরি করা হয়। হ্যাঁ, তাহলে এটা পড়বে সিস ই ও সিস এম, ভেড়ার জিনোমে স্থানান্তর করা হয় কেন, এটা পড়বে 2 এর জন্য। ক্লিয়ার? এরপরে দেখো, এই দিকে আছে টি এম জি এম ভি কি, ঠিক আছে, দেখো টি এম জি এম ভি কি, এটা পড়বেন 1-এর জন্য। দেখেন এটা কি? টোবাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস, ঠিক আছে। কি বললাম আমি? টোবাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস। এরপরে একটু বড় করে পড়বে টিস্যু কালচার বলতে কি বুঝো। যদি তোমার কাছ থেকে একটু বড় করে জানতে চাই, 2 নম্বরে টিস্যু কালচার বলতে কি বুঝো, ঠিক আছে, টিস্যু কালচার বলতে কি বুঝো, এই ধরনের প্রশ্ন যদি হয় তখন তুমি কি করবে? দেখো, টিস্যু কালচার বলতে কি বুঝো? বিচ্ছিন্ন কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় পুষ্টি মাধ্যমে আবাদ করে পূর্ণাঙ্গ চারা উদ্ভিদ সৃষ্টি করাকে কি বলে? টিস্যু কালচার বলে। হ্যাঁ, টিস্যু কালচার প্রয়োগ করে ইতোমধ্যে দেশি ও বিদেশি অর্কিডের চারা উৎপাদন করা সম্ভব হয়েছে, ঠিক আছে। প্রয়োগ করে ইতোমধ্যে দেশি ও বিদেশি অর্কিডের চারা উৎপাদন করা সম্ভব হয়েছে। এছাড়া অনেক রোগ প্রতিরোধী ও অধিক উৎপাদনশীল কলার চারা, বেলের চারা, কাঁঠালের চারা ইত্যাদি উৎপাদন করা হচ্ছে। তোমরা জানো যে এক এক ইউনিভার্সিটি এক একটা উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্টে এক একটা উদ্ভিদ নিয়ে কাজ করছে। হ্যাঁ, তারা টিস্যু কালচারের মাধ্যমে এই বিভিন্ন চারা উৎপাদন করতে সক্ষম হয়েছে, ঠিক আছে, এটা পড়বে। এরপরে দেখো, এরপরে যাও ইন্টারফেস কি, ঠিক আছে, মনে আছে অনেক আগে পড়েছিলে ইন্টারফেস কি। ইন্টারফেস কি? কোষ বিভাজনের শুরুতে একটি কোষের ইন্টারফেস, ইন্টারফেস কি পেলাম, যেহেতু প্রশ্নটা আমরা পড়ে ফেলি। হ্যাঁ, ইন্টারফেস কি? এখানে দেখো, কোষ বিভাজনের শুরুতে একটি কোষের পরপর দুবার বিভাজনের মধ্যবর্তী যে দশায়, ঠিক আছে, দুটোর মাঝখানে যে দশায় নিউক্লিয়াস প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করে তাই হচ্ছে ইন্টারফেস, ঠিক আছে, অথবা নিউক্লিয়াসের বিরতি দশা, সেটাই হচ্ছে ইন্টারফেস। এরপরে দেখো একটা প্রশ্ন আছে, জিন ক্লোনিং বলতে কি বোঝো? 7 নম্বরে দাও, জিন ক্লোনিং বলতে কি বোঝো? এটা হচ্ছে 2-এর জন্য পড়বে। হ্যাঁ, জিন ক্লোনিং বলতে কি বুঝো? জিন ক্লোনিং কি একটু আগেই পড়েছো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন ক্লোনিং সব একই কথা। একটি ডিএনএ অণুর কাঙ্ক্ষিত অংশ কেটে আলাদা করে অন্য একটি ডিএনএ অণুতে প্রতিস্থাপন করার ফলে যে নতুন ডিএনএ অণুর সৃষ্টি হয় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়াকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জিন ক্লোনিং বলা হয়, ঠিক আছে, একে বলা হয় জিন ক্লোনিং। আচ্ছা, এরপরে হচ্ছে টিস্যু কালচার কি পড়েছো, আবাদ মাধ্যম কি আমাদের পড়া হয়ে গেছে, শ্বসনে কোষের বয়স কিভাবে শ্বসনে প্রভাব ফেলতে পারে, দরকার নাই এটা। অ্যান্টিবায়োসিস কি আমরা অনেকবার পড়েছি। নিউরন কি? ট্রান্সজেনিক জীব কি? লাস্টে এটা দাও, ট্রান্সজেনিক জীব কি, ঠিক আছে, এটা পড়বে 1-এর জন্য। আচ্ছা, ট্রান্সজেনিক জীব কি?
এটা কিন্তু কোথা থেকে এসেছে বুঝতে পেরেছো তো? আচ্ছা, ট্রানজেনিক কথাটি এসেছে ট্রান্সফার অফ জিন। ওকে, জিনের ট্রান্সফার অফ জিন কথাটি থেকে। এর অর্থ হলো কাঙ্ক্ষিত জিন সংযোজন এবং অনাকাঙ্ক্ষিত জিনের অপসারণের প্রক্রিয়া, যার দ্বারা কাঙ্ক্ষিত জীব কি সৃষ্টি করা যায়। একেই বলা হয় ট্রান্সজেনিক জীব। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই। তোমরা এগুলো পড়ো, যদি কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করো। আর প্লিজ তোমরা সবাই সিটি পরীক্ষায় অংশগ্রহণ করো প্লিজ। তোমাদের বারবার বলছি, সিটি পরীক্ষায় অংশগ্রহণ করলে তোমার অজান্তেই তোমার সিলেবাসটা শেষ হয়ে যাবে। অন্তত ওই অধ্যায়টা তো পড়া হবে। তুমি ক্রিয়েটিভ না লিখো, নৈবিত্তিক 10টার অ্যান্সার করো, তাও তো বুঝবো তুমি একটু পড়েছো। কিন্তু তোমরা ইদানিং সিটিতে অনেকে অংশগ্রহণ করছো না, এটা অনেক দুঃখজনক একটা কথা। আশা করি তোমরা নেক্সট সিটি থেকে অংশগ্রহণ করবে। হ্যাঁ, তোমাদের ধন্যবাদ আনতে কামরুন নাহার ম্যাডাম।